বিংশ শতাব্দীর ব্রিটিশ আর ইউরোপিয়ান থিয়েটারে যা ঘটেছিল তা ছিল এক কথায় একটা বিপ্লব। ভাবুন তো একবার, যে নাটক একসময় সমাজের বড় বড় সমস্যা তুলে ধরত, সেই নাটকই কিভাবে এমন এক পর্যায়ে চলে গেল যেখানে মঞ্চে আসলে কিছুই ঘটে না, আর এই কিছুই না ঘটাটাই হয়ে উঠল মূল ঘটনা। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অদ্ভুত যাত্রাপথটাই খুঁজে দেখব। একটা নাটক দেখতে বসে যদি দেখা যায় যে সেখানে তেমন কিছুই হচ্ছে না, তাহলে কেমন লাগবে? এটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় আর নতুন প্রশ্ন, যা দর্শকদের একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর এই প্রশ্নটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে আধুনিক নাটকের পুরো পরিবর্তনের রহস্য। চলুন আমাদের এই আলোচনা শুরু করা যাক বিংশ শতাব্দীর একদম গোড়া থেকে। তখন থিয়েটারের মঞ্চে ছিল বাস্তবতার জয় জয়কার। সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী স্টাইলটাই ছিল রিয়েলিজম বা বাস্তববাদ, যা জীবনের কঠিন সত্যিগুলোকে সোজাসুজি দর্শকদের সামনে তুলে ধরত। তো এই যে প্রবলেম প্লে বলা হচ্ছে, এটা আসলে কি জিনিস? সোজা কথায় এগুলো হলো এমন সব নাটক যেগুলো সমাজের একেবারে জ্বলন্ত সমস্যাগুলো, যেমন ধরুন ধনী গরিবের ভেদাভেদ, অবিচার বা মানুষের ব্যক্তিগত অধিকারের লড়াই, এসব কিছুকে টেনে মঞ্চে নিয়ে আসত। ফলে কি হলো, নাটক কিন্তু আর শুধু একটা পরিতযাপনের উপায় থাকল না, এটা হয়ে উঠল সমাজকে আয়না দেখানোর একটা দারুণ শক্তিশালী মাধ্যম। আর এই বাস্তববাদের পেছনে ছিলেন দুজন মহারথী। একদিকে নরওয়ের হেনরিক ইবসেন। তার নাটকের মূল ফোকাস ছিল সমাজের বাধা নিয়মের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াই, বিশেষ করে নারীদের অবস্থা নিয়ে। তার বিখ্যাত নাটক আ ডলস হাউস একটা মাইল ফলক। আর অন্যদিকে ছিলেন ব্রিটেনের জন গলসওয়ার্দি। তার নাটকে বারবার উঠে আসত ধনী আর গরিবের মধ্যেকার অবিচার আর শ্রেণী সংঘাতের কথা। এর একটা অসাধারণ উদাহরণ হল দ্য সিলভার বক্স। কিন্তু জানেন, খুব তাড়াতাড়ি একটা বদল আসতে শুরু করল। নতুন প্রজন্মের শিল্পীরা এই বাস্তবতার কঠিন নিয়মকানুনের মধ্যে কেমন যেন একটা দমবন্ধ অবস্থা বোধ করতে লাগলেন। তারা এমন কিছু একটা খুঁজছিলেন যা জীবনের ভেতরের শূন্যতা আর অর্থহীনতাকে প্রকাশ করতে পারবে। আর ঠিক এখান থেকেই জন্ম নিল একদম নতুন এক ধারার। পরপর দুটো বিশ্বযুদ্ধের পর পুরো ইউরোপ জুড়ে একটা গভীর হতাশা আর অর্থহীনতার বোধ ছড়িয়ে পড়েছিল। থিয়েটার অফ দি অ্যাবসার্ড ছিল ঠিক সেই অনুভূতিটারই শৈল্পিক প্রকাশ। এটা ছিল থিয়েটারের প্রচলিত সব নিয়মকানুনের বিরুদ্ধে একটা বড় বিদ্রোহ। এখানে কোনো সাজানো গোছানো গল্প বা যুক্তির সংলাপ নেই, বরং জীবনের খাপ ছাড়া অর্থহীন দিকগুলোকেই বড় করে দেখানো হয়েছে। আর এই অ্যাবসার্ড নাটকের কথা উঠলেই যার নাম সবার আগে আসে, তিনি হলেন স্যামুয়েল বেকেট। তার কাজ থিয়েটারের চেনা সংজ্ঞাটাই যেন ওলট পালট করে দিয়েছিল। বেকেটের সবচেয়ে বিখ্যাত নাটক ওয়েটিং ফর গোডো, এই একটা সংলাপেই পুরো নাটকের মূল কথাটা বলা আছে। কিছুই ঘটে না, কেউ আসে না, কেউ যায় না, এটা ভয়ঙ্কর। ভাবা যায় দর্শকরা এমন একটা নাটকের মুখোমুখি হয়েছিলেন যেখানে কোনো শুরু নেই, কোনো শেষও নেই, আছে শুধু একটা অনন্ত অপেক্ষা। নাটকটার গঠনটা দেখুন, একটা বৃত্তের মতো। অপেক্ষা, তারপর হুট করে কিছু একটা ঘটনা, আর তারপর আবার সেই একই অপেক্ষা। কোনো সমাধান নেই, কোনো উত্তরও নেই। এই যে একটা উদ্দেশ্যহীন বারবার ফিরে আসা কাঠামো, এটাই তখনকার দর্শকদের একেবারে হতভম্ব করে দিয়েছিল, আর থিয়েটারে একটা নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। এরপর ৫০-এর দশকে ব্রিটিশ থিয়েটারে যেন আর একটা বিস্ফোরণ ঘটল। এবার মঞ্চে সরাসরি গর্জে উঠল শ্রমিক শ্রেণীর মানুষের গলা। এই আন্দোলনটা পরিচিতি পেল অ্যাংরি ইয়াং ম্যান বা ক্রুদ্ধে তরুণ প্রজন্ম নামে। এই আন্দোলনের হাত ধরেই জন্ম নিল কিচেন সিঙ্ক ড্রামা। নামটা বেশ মজার, তাই না? এর মানে হল নাটক আর ড্রয়িং রুমের সাজানো গোছানো আবহে আটকে থাকল না, বরং সোজা চলে এলো সাধারণ মানুষের রান্নাঘরে। তাদের প্রতিদিনের লড়াই, হতাশা আর জমে থাকা ক্ষোভ সবকিছুই মঞ্চে উঠে এলো। আর এই নতুন ধারার সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিলেন জন অসবর্ন। তার লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার নাটকের প্রধান চরিত্র জিমি পটার হয়ে উঠেছিল সেই প্রজন্মের প্রতিবাদের এক জীবন্ত প্রতীক। জিমি পটার চরিত্রটা ছিল একদম অন্যরকম। সে এমন একটা প্রজন্মের কথা বলতো যাদের সামনে কোনো বড় আদর্শ বা উদ্দেশ্য ছিল না, ছিল শুধু সিস্টেমের প্রতি তীব্র রাগ আর ঘৃণা। আর সেই ক্ষোভটা সে উগরে দিত তার সবচেয়ে কাছের মানুষদের ওপর। এই কাঁচা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব ব্রিটিশ থিয়েটারকে একেবারে ঝাঁকিয়ে দিয়েছিল। যুদ্ধ পরবর্তী নাটকের এই বিবর্তনে এরপর এলেন আরেকজন প্রভাবশালী নাট্যকার।
তিনি মনস্তাত্ত্বিক উত্তেজনা আর রহস্যময়তাকে নিয়ে গেলেন এক অন্য মাত্রায়। তার নাটকের একটা অদ্ভুত ব্যাপার হল দর্শকরা প্রায়ই চরিত্রদের অতীত সম্পর্কে কিছুই জানতে পারে না। তারা কোথা থেকে এসেছে, কি তাদের উদ্দেশ্য, সবকিছুই যেন একটা ধোঁয়াশার মধ্যে ঢাকা। এমনকি চরিত্রগুলো যা বলছে তা সত্যি না মিথ্যে সেটাও বোঝার কোনো উপায় থাকে না। সংলাপগুলো অনেক সময় অসংলগ্ন মনে হয়, যা এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। কিন্তু এই সমস্ত রহস্য আর অস্পষ্টতার আড়ালে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে ওঠে, আর তা হল ক্ষমতার লড়াই। একে অপরের ওপর আধিপত্য বিস্তারের একটা সূক্ষ্ম কিন্তু নির্মম খেলা। এই একদম নিজস্ব স্টাইলের জন্যই নাট্যকার হ্যারল্ড পিন্টারের নাটকগুলোকে বলা হয় কমেডিজ অফ মেনেস। কমেডি অংশটা আসছে অদ্ভুত খাপছাড়া পরিস্থিতি থেকে, আর মেনেস মানে ভয় বা আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ কথাবার্তার আড়ালে লুকিয়ে থাকা ওই তীব্র মানসিক চাপ আর ক্ষমতার লড়াই থেকে। এটা ঠিক যে থিয়েটারের এই বদলগুলো কিন্তু হুট করে আসেনি। পুরো ইউরোপের বিভিন্ন নাট্যকার আর নানা রকম শৈল্পিক আন্দোলন একে অপরকে প্রভাবিত করেই এই পথটা তৈরি করেছে। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি এসে থিয়েটারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মঞ্চের ভেতর থেকে নয়, বরং বাইরে থেকে এলো। এমন এক প্রতিযোগী যার সাথে পাল্লা দেয়াটা খুব কঠিন ছিল। সেই প্রতিদ্বন্দ্বী আর কেউ নয়, স্বয়ং সিনেমা। খুব কম সময়ের মধ্যেই সিনেমা সাধারণ মানুষের বিনোদনের এক নম্বর মাধ্যম হয়ে উঠল। সিনেমার বিশাল পর্দা, তার রোমাঞ্চ আর সস্তায় বিনোদনের সুযোগ সবকিছু মিলিয়ে থিয়েটারের অস্তিত্বকেই যেন এক বিরাট সংকটের মুখে ফেলে দিল। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বিংশ শতাব্দীতে থিয়েটার যেমন বারবার নিজেকে ভেঙে নতুন করে গড়েছে, আজকের এই স্ট্রিমিং আর ভার্চুয়াল রিয়ালিটির যুগে তার পরের রূপটা কি হবে? থিয়েটার কি পারবে আরও একবার নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।